He's connected that all right. That's gone a long way. He's taken on the young Pandya already 10 from the first two. এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে ভারতের বিপক্ষে লড়ছে টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের দেয়া 121 রানের টার্গেটে ব্যাট করছে ধোনির দল। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, বাংলাদেশ ভারত ফাইনাল ম্যাচ নিয়ে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। তারেক ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। তারেক ভাই, আপনি তো নিশ্চয়ই জানেন যে আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ, এশিয়া কাপের সেই স্বপ্নের ফাইনাল যেটাতে বাংলাদেশ খেলছিল, এবং বাংলাদেশ খেলছিল বলতে এখনো তারা খেলছে। 121 রানের টার্গেট দিয়েছে ভারতকে। তো আসলে বাংলাদেশের যে ইনিংসটা হয়ে গেছে সেই ইনিংসটা নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই। ওই ইনিংসটাকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের ব্যাটিং এর? যেহেতু আপনার একটা বৃষ্টির কারণে আপনার ম্যাচটাকে কাটেল ওভারে নিয়ে আসা হয়েছে, যদি আমরা দেখি তাহলে আমি মনে করি যে 9 টার্গেট ওভার প্রতি 9 আপনার 120 রান নট ব্যাড, বাট রানটা যদি 130-এর ঘরে যেত মানে অলমোস্ট 10 ওভার, বাট ওভারঅল আমি বলবো যে সামান্য কিছু রান আমাদের শর্ট হয়েছে। বাট আমি মনে করি মাহমুদুল্লাহ অ্যান্ড সাব্বির আপনার আমাদের ব্যাটিংয়ের চমৎকার ব্যাটিং করে আপনার এই রান স্কোরটাকে আপনার এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। সো ওভারঅল যদি এশিয়া কাপ আমি দেখি, বাংলাদেশ এক কথায় অসাধারণ টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছে এই টুর্নামেন্ট দিয়ে। আচ্ছা, আমরা ব্যাটিং এর প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে কি, বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা আজকে ছিল, সেই ব্যাটিং লাইন আপে আমরা দেখেছি যে মুশফিক যেখানে নেমেছিলেন সেখানে নেমে আসলে তিনি টি-20 সুলভ যে আচরণে খেলা উচিত সেই সুলভী আচরণ তার মাঝখানে আসলে আশা করা যায়নি। তো ওই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনারা যদি দেখেন তাহলে মানে বাংলাদেশ টিমে দেখেন অনেক শার্পলিং করা হয়েছে এই টি-20 টুর্নামেন্টের আগে। আপনার ব্যাটিং অর্ডার নিয়ে মিথুনকে ট্রাই করা হয়েছে টপ অর্ডারে, 3টা কিপার নিয়ে খেলেছি। ওভারঅল সব মিলে যদি দেখেন আমি বলবো যে এটা একটা পরীক্ষা নিরীক্ষা ছিল, বিকজ আমাদের সামনে বিশ্বকাপ আপনার বাছাই পর্ব খেলতে হবে একদিন পর থেকেই। সো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সাব্বির মুশফিক যে জায়গাটাতে আপনার ব্যাটিং করছে, এই জায়গাটাতে আসলে মুশফিক এই টুর্নামেন্টে আমাদেরকে সেই ধরনের সার্ভিসটা দিতে পারেনি। বাট এটা একটা পরীক্ষা নিরীক্ষার বিষয়। আপনার ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপের আমি বলবো যে এটা তো প্রস্তুতির বিষয়, তার থেকে বড় টুর্নামেন্ট কিন্তু আমাদের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, যেখানে আমরা বাছাই পর্ব উতরাতে হবে। আমি মনে করি এই জায়গাটাতে যে জায়গাটাতে প্লেয়ারগুলো দরকার, আমার মনে হয় কোচ তার পরীক্ষা নিরীক্ষা এই টুর্নামেন্ট পরে হয়তো শেষ করবেন। আচ্ছা, তো যদি পরীক্ষা নিরীক্ষার কথা আসে তাহলে কিন্তু আজকে ফাইনাল ম্যাচ নিয়ে সাধারণত পরীক্ষা নিরীক্ষা করাটা খুব একটা বেশি মানায় না যে কোনো বড় বড় দলের ক্ষেত্রে বিশ্বের। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ফাইনাল ম্যাচে দুটো পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে, এবং ভারতের বিপক্ষে যেটি খেলা হয় এর আগেও দেখেছি আমরা 4 পেসার নিয়ে মাশরাফি খেলতে নেমেছিলেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমরা যদি দেখেন না, আমরা কিন্তু 4 পেসার নিয়ে এর আগেও খেলেছি, বাট মুস্তাফিজের ইনজুরিটা হয়তো আমাদেরকে অনেকখানি পিছনে দিয়েছে পেস বোলিং এই সাথে। বাট আমি মনে করি তাসকিন দুর্দান্ত বোলিং করেছে, আলামিন আপনার উইকেট টেকিং বলার আমাদের কিন্তু ব্রেক থ্রু দিয়েছে। বাট আজকের ম্যাচটাতে আমি মনে করি যে আমাদের যে জায়গাটা ছিল ওখানে আমরা হয়তো আবহাওয়াদের অনেকে ইন করেছি, বাট এই উইকেটে এই কাটেল ওভারে আমার মনে হয় না এখানে প্রপার ইউজ করা যাবে আবহাওয়াদের রনিকে। বাট আপনি যদি দেখেন আমি বলি নাসিরের অন্তর্ভুক্তিটা আপনার এসেনশিয়াল ছিল। বাট আমি মনে করি টুর্নামেন্টে বাংলাদেশ ওভারঅল এক্সেলেন্ট পারফরমেন্স করেছে এই ফরম্যাটে। আচ্ছা তারেক ভাই, আরেকটা বিষয়, যখন একটা ম্যাচকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় সমগ্র দেশবাসী থেকে শুরু করে ভক্তদের মাঝখান থেকে শুরু করে ক্রিকেটারদের মাঝখানেও, সেখানে এই যে একটা বৃষ্টি এসে ছোটখাটো ভাবে হলেও একটা মনোসংযোগ হয়তো নষ্ট করেছে। তো এই বৃষ্টির পরবর্তীতে বা যে 5 ওভার কেটে নেওয়া হয়েছে, এই 5 ওভার কাটেলের কারণে কি কোনো ধরনের কোনো ইফেক্ট খেলোয়াড়দের মাঝখানে পড়ে কিনা, যে ফরম্যাটটা সংক্ষিপ্ত হয়ে যায়, মনোসংযোগে কোনো চির ধরে কিনা, এটা আসলে কিভাবে দেখেন? কাটেল ওভারের ম্যাচ কিন্তু অলওয়েজ এক্সাইটিং হয়। আপনি দেখবেন যে হয়
ওয়ান সাইডেড গেম, না হয় কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই। আমি মনে করি যে রানটা আমাদের এসেছিল এই বিশ্বের কারণে, কিন্তু আপনি দেখেন যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে তাতে কিন্তু দর্শকের ভিতরে কিন্তু বিন্দু মাত্র আপনার পড়েনি। আপনি দেখেন পুরো স্টেডিয়াম টাইটম্বুর আপনার ধৈর্য নিয়ে তারা বসে আছে। বাট আমি মনে করি ম্যাচটা, টোটাল ম্যাচটা হলে আমরা চমৎকার ক্রিকেট খেলছি এই টুর্নামেন্টে। আমি মনে করি আমাদের জন্য বেনিফিটটা বেশি হতো, বিকজ ইন্ডিয়া ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স সাইজ। আপনি দেখেন ওদের টপ অর্ডারে আমি মনে করি যে ধাওয়ান অ্যান্ড বিরাট যে পার্টনারশিপটা আপনার অলমোস্ট অনেক বড় পার্টনারশিপ হয়েছে। আর তারিক ভাই, আমরা আপনার সাথে আবার আলোচনায় ফিরবো। তো ম্যাচের একেবারে শেষ মুহূর্ত চলে এসেছে, আমরা একটু ম্যাচটা সরাসরি দেখে আসতে পারলে বোধহয় সবচেয়ে বেশি ভালো হতো। আমরা ম্যাচে চলে যাচ্ছি সরাসরি। Oh, he crashes it into the fence. Does it go all the way? This is so easy for MS. It's a 4, and now within the touching distance, India have almost won this. 5 runs to get in 8. Yeah, miss it. It was 4. Usually when Mahendra Singh Dhoni swings that bat, it goes for 6. 14 off the over. 14 off the over so far. Needed 19. Yeah, excellent batsmanship from the captain, leading from the front, MS Dhoni. And he will finish it off in style, will MS Dhoni. Just walked out and said, right gentlemen, a lot of you have been playing this game. Now let me come and finish it off. 20-6, India win the Asia Cup for the 6th time. And they win in a canter with 7 balls left. Mahendra Singh Dhoni finished it off. Virat Kohli, who has run chases for dinner, is 41 from 28. And Shikhar Dhawan 60 from 44. But I thought Bangladesh ran India a lot closer than it seemed at one point. Just when it came to the finish, I think Bangladesh just a yard short. They felt they were 10-15 runs short, but they gave it their all. India just too good. It was a real masterclass when it came to chasing. India were under pressure early, but initially Shikhar Dhawan and Virat Kohli, and then the power of MSD. You know, he'd only batted 9 balls in this tournament before coming out. And surely he's got a sense of timing inside him somewhere. Walks out and finishes with 20 of 6, with 2 sixes and a boundary. And there's just something about Dhoni finishing off matches with a 6, finishing off big tournaments with a 6. He did it with the World Cup, and he's done it again here. Yeah, we saw Yuvraj Singh padded up, but the moment a wicket fell, he walked straight in and decided to I'm not going to leave it for someone else. It's going to be me, and I'm going to finish off, and finishing off in style. He's only the 2nd captain to win an Asia Cup for the 2nd time. India have been the best team in this tournament, there's no doubt about that. And certainly on the big day today, they played like the champions. We had moments from Mahmudullah, from Ashwin, from young Bumrah, and now from Dhawan, Kohli and Dhoni. Thank you. Shikhar Dhawan too, a classy knock under pressure. He had struggled right throughout the tournament. Big players stand up when it matters. And now back to India with the Asia Cup won. Looking forward to the big one, the World T20. And if anyone had doubts that this man was losing his mojo, well, take note, he's finished it off in style. Mahendra Singh Dhoni. Yeah, they win by 8 wickets. That's a big margin. At one stage, one would have thought that Bangladesh would have created a bit of a pressure, but nothing of that sort. First it was Shikhar Dhawan, then Virat Kohli, and then finishing touches from the captain MS Dhoni. Outnumbered in the crowd, doesn't happen anywhere in the world when India play. Passionate crowd, walking out a dejected lot. But their team gave them a lot of joy right throughout the tournament. They lived up to expectations and did push India right in the final, but falling short.
They did believe right till the end, until Mahendra Singh Dhoni walked out and started throwing those punches. Well, we are used to seeing this. The script is Mahendra Singh Dhoni wins big finals with a 6. Once again, India win the Asia Cup 2016. The anchor still there, Virat Kohli, 41 of 28. He's done his job. He's enjoying. তারেক ভাই, আমরা আসলে ম্যাচের যে ফলাফলটা দেখলাম, ভারত 8 উইকেটের ব্যবধানে বিশাল জয় পেল। টি-20-র আসলে হিসাব করলে এটা অনেক বড় জয়। পাশাপাশি তারা ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতলো। তো সবকিছুতেই তাদের আধিপত্য আসলে আরো একবার প্রমাণিত হলো। তো এই বিষয়টা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তবে ছোট্ট করে যে বিষয়টা আমি সবার আগে জানতে চাইবো সেটি হচ্ছে বাংলাদেশের যে ইনিংসটা আপনি দেখেছেন, আমি যতদূর মনে হয় আপনি মাঠে বসেই দেখেছেন, তো বাংলাদেশের ইনিংসের আসলে ভাইটাল পয়েন্টগুলো কি ছিল, যেটার কারণে আপনার কাছে কেন মনে হয়েছে যে আসলে 10 থেকে 15টা রান বাংলাদেশের ইনিংসে কম হয়েছে? না, আমরা যখন স্টার্ট করেছিলাম, আপনি যদি দেখেন যে ইনিংসের ফার্স্ট বল তামিম কেম ডাউন উইকেট, আমি আসলে মাঠে ছিলাম, আপনার আমি আর রুবেল, আমাদের পেসার রুবেল একসাথে বসে খেলা দেখছিলাম আপনার। তো আমাদের স্টার্টিংটা খুব ভালো হয়েছিল, আমি বলবো না যে খারাপ হয়েছে, বাট ভালো হয়েছে। বাট আমরা যে জিনিসটা এই টুর্নামেন্টে সমর একটা ইনিংস শুধু আপনি যদি খেয়াল করেন আমরা রান পেয়েছি, বাট ও ইনিংসটাকে ম্যাচ খুব সুন্দর শুরু করছে, বাস এটাকে লম্বা করতে পারছে না, যে জিনিসটা আমরা এই টুর্নামেন্টে আপনার দেখেছি। শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে 48 রানের ইনিংস আসলে সরকার, আপনি যদি দেখেন যে মোমেন্টটাতে রানটা আরেকটু যেটা ক্লিক করার কথা ছিল, আপনি ওই জায়গায় দেখবেন যে সাডেনলি সাকিব গট আউট অ্যান্ড মুশফিক গট আউট। দেন আপনি যদি দেখেন, আমি বলবো যে এই ইনিংসটাতে এত বড় হয়েছে শুধুমাত্র আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের চমৎকার ইনিংসের কারণে, এবং সাব্বির যোগ্য পার্টনারশিপ দিয়েছে। বাট এই রানটা দিন শেষে আপনার, আমি বললাম যে এই জায়গাটাতে আমরা 5-10টা রান কম করেছি এটাতে আপনার। তারপরে আমি বলবো যে টি-20তে ইন্ডিয়া অসম্ভব স্ট্রং টিম। আপনার যদি দেখেন যে ধোনি নামার কথা ছিল কিন্তু যুবরাজের, বাট ধোনি যখন নেমেছে তখন আপনি দেখেন 6 বলে 20টা রান, ঝড়ও একটা ক্যামিও আপনার খেলাটা কি করে দিয়েছে। বাট আমি ওভারঅল আমি মনে করি যে বাংলাদেশ এই টুর্নামেন্টে টি-20 ফরম্যাটে যে টিমটা গোছানোর যে প্ল্যানটা ছিল আমাদের, এবার আমরা কিন্তু দেখেন লাস্ট ফিউ ডেজ আমরা টি-20তে কিন্তু কখনোই আপনারই ছিলাম না। ওয়ানডেতে খুব ভালো করছি, বাট টি-20 গেমটা ধরতে পারছিলাম না। বাট এই টুর্নামেন্টে এসে আমি মনে করি কিছুটা হলেও গ্রিপ করা গেছে। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ। আমরা সরাসরি চলে যাব সেখানে। রায়হান, আসলে স্টেডিয়ামের বাইরে এখন দর্শকদের অনুভূতিগুলো কি রকম, আমাদেরকে একটু যদি জানাতেন। মাতানো একটি মিরপুরের গলি আমরা দেখতে চেয়েছিলাম, যে উৎসব আমরা দেখতে চেয়েছিলাম সে উৎসব আমরা হয়তো হতেও পেলাম না। এটি বিষাদের রং ছেয়ে আছে সবার মুখে, সবার চোখে মুখে এখন শুধুই বিষাদের গল্প। আসলে সকাল থেকে বা দুপুর থেকে যারা এখানে এসে দাঁড়িয়েছিলেন, যারা খেলা দেখবেন বলে দাঁড়িয়েছিলেন, তারা বৃষ্টির কারণে হয়তো একটু বাধা, একটু বিঘ্নের সম্মুখীন হয়েছেন। তারপরেও তারা একটি আশা নিয়েছিলেন যে বাংলাদেশ আজ এখানে জয় পেয়ে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা হাতে তুলবেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু সেই গল্পের আজ আসলে শেষটা ঠিকমতো হলো না। কারণ যদি আমরা প্রথম থেকে আসি, বাংলাদেশ টসে হেরে যখন ব্যাটিং নিয়েছে তখনই আসলে বাংলাদেশ একটু নেতিবাচক পর্যায়ে চলে গিয়েছিল। কারণ আমরা জানি যে ভারত যখন কোনো স্কোর টার্গেট চেস করে তখন তারা খুবই ভালো খেলে, এবং তাদের যে হার্ড হিটার ব্যাটসম্যানরা আছেন বিরাট কোহলি বা শিখর ধাওয়ান, তারা নির্দিষ্ট সময়ে তারা নিজের খেলা খেলে তারা যত স্কোর থাক সেই রান তারা করে তারা পৌঁছে যান সংগ্রহের কাছাকাছি। এবং আমরা যদি একটু দেখি যে দর্শকদের কাছে একটু যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে তাদের চোখে মুখে এখন বিষাদের ছায়া এখনো রয়েছে। কারণ তারা এখানে দেখতে চেয়েছিলেন বাংলাদেশ হয়তো আজ ম্যাচটি জিতে হয়তো একটি নতুন দ্বার উন্মোচন করবে বাংলাদেশ ক্রিকেটে, একটি নতুন আশা, একটি নতুন স্বপ্ন হয়তো উন্মোচিত হতো বাংলাদেশ ক্রিকেটের, একটি মাইল ফলক হয়তো প্রতিষ্ঠা করতেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু আসলে হতে তা হলো না। আমরা শুরু থেকেই দেখতে পেয়েছি তামিম এবং সৌম্যর মতো ডেসিং দুজন ওপেনিং ব্যাটসম্যান যখন মাঠে নামেন, বৃষ্টির কারণেই হোক অথবা উইকেটের সামান্য একটু স্লো হওয়ার কারণেই হোক, তারা শুরু থেকেই একটু ধীরে ধীরে ব্যাট চালাচ্ছিলেন। 2 ওভারের দিকে হয়তো 11 রানের মতো এসেছিল। তারপর যখন এক পর্যায়ে সৌম্য আউট হয়ে গেলেন, এরপর তামিম আউট হয়ে গেলেন, তারপর সাকিব আর সাব্বিরের মোটামুটি একটি জুটি আমরা দেখতে পাই, যা আমাদের ব্যাটিং এবং আমাদের স্কোরকে আস্তে আস্তে একটু ভালো দিকে নিয়ে যায়।
এরপর মাহমুদুল্লাহ শেষ দিকে ভালো একটি ক্যামিওতে, ছোট্ট ক্যামিও, কার্যকরী ক্যামিওতে মোটামুটি 120-এর মতো স্কোর আমরা পাই। 15 ওভার 120 রান যখন আমরা পাই, তখন আমরা আশায় বুক বাঁধি যে হয়তো 15 ওভার খুব ছোট 20 ওভারের খেলা, এমনি ছোট ফরম্যাটের খেলা, সেখানে 15 ওভারে 120 খুব একটা খারাপ হতো না। এরপর আমরা যখন মিরপুরের বাইরে থেকে আমরা যখন ম্যাচটি পর্যবেক্ষণ করি, মিরপুর স্টেডিয়ামের বাইরে থেকে, আমরা মাত্র দুটিবারের মতো আমরা দর্শকদের গর্জন শুনতে পাই। প্রথমবার রোহিত শর্মার উইকেটটি যখন পড়ে আলামিনের বলে দ্বিতীয় ওভারে, তখন আমরা গর্জন শুনতে পাই, এবং শেষ দিকে ম্যাচ শেষের ঠিক আগ মুহূর্তে আমরা সেই একই গর্জন শুনতে পাই। কিন্তু মাঝে যে বিরতিতে তখন শুনশান ছিল মিরপুরের সম্পূর্ণ গ্যালারি, কারণ তখন বলার মতো আসলে বাংলাদেশের পক্ষে কোনো ধরনের ঘটনা বা কোনো ধরনের একটি আউট হওয়ার সম্ভাবনাও খুব বেশি জাগেনি। আসলে মাঝের দিক দিয়ে আমরা যদি খেলার দিক দিয়ে বিশ্লেষণ করি, যে নাসির হোসেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার, পুরো টুর্নামেন্ট তাকে বসিয়ে রেখে ফাইনালে তাকে নামানোটা কতটুকু যুক্তিযুক্ত তা হয়তো টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন। তাছাড়া যদি আমরা আবু হায়দার রনির কথাও যদি একটু বলি, সে হয়তো মাঝের দিকে একটু রান দিয়েছে, হয়তো তার বলটি লাইন মতো বা পড়ছিল না, বা শিখর ধাওয়ান যে পুরো টুর্নামেন্টে খুব একটা ভালো কোনো রান না পেয়েও ফাইনালের দিন 60 রানের একটি ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তারপর সে আউট হয়েছেন। কিন্তু আবু হায়দার রনির যে দলের ইনক্লুশনটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে খুব একটা মানে এই ফাইনালের মঞ্চে যে নবাগত বলারকে এইভাবে ইন্ট্রোডিউস করা কতটা যুক্তিযুক্ত তা আসলে বলাটা একটু কঠিন আমাদের জন্য। এটা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। আমরা যদি আরেকটু খেলাটা বিশ্লেষণ করি, যে বিরাট কোহলি যে ইনিংসটি খেলেছেন, শিখর ধাওয়ান। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে ম্যাচের সবশেষ খবরাখবর তো জানাচ্ছিলেনই, পাশাপাশি দর্শকদের এক ধরনের হতাশা বা দর্শকদের মাঝে এক ধরনের যে আক্ষেপ তৈরি হয়েছে, সেই আক্ষেপের জায়গাগুলো তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। তো যাই হোক, এদিকে রাজধানী জুড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছিল এই ম্যাচকে ঘিরে। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিসিতে আছেন আমাদের আরেক সহকর্মী রাহিদ রনি। তো দুজনের কাছেই চলে যাব। প্রথমে আমরা চলে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ, সজল, আপনি জানেন যে এশিয়া কাপ ফাইনালে দুইবার ভারতের কাছ থেকেই বাংলাদেশকে তার স্বপ্নের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে, এবং এইবারের প্রত্যাশা কিন্তু অন্যান্য যে কোনো বারের খেলার থেকে কিন্তু একটু বেশি ছিল, এবং বিশ্বকাপে ভারতের সাথে যে ভারতের কাছ থেকে বিদায় নেওয়ার পর থেকে কিন্তু এই প্রত্যাশাটা অনেক বেশি বেড়ে গিয়েছিল এবার, এবং সারা বাংলাদেশ ক্রিকেটে আন্তর্জাতিক মহলে একটি সাড়া ফেলে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের কাছে প্রত্যাশাটা অনেক বেশি ছিল। এবং এই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু একদম কানায় পূর্ণ ছিল শাহবাগের, এবং রাস্তার বলা যায় যে যানবাহন বন্ধ করেই কিন্তু এখানে খেলা চলছিল। কিন্তু খেলার ঠিক 3-4 বল হাতে থাকতেই কিন্তু যারা দর্শক এবং বাংলাদেশ ক্রিকেট প্রেমী যারা শ্রোতা ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছেন। তবে আমরা যারা ক্রিকেট পছন্দ করেন এবং বাংলাদেশি যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ অন্তত ভালো খেলেছে, মানে অন্তত কষ্ট পাওয়ার মতো কিছু হয় নাই, ভালো খেলে তারা এবার বিদায় নিয়েছে। তো এই ধরনের একটা মানে জিততে না পারলেও পরবর্তীতে যাতে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে যাতে এর থেকে ভালো অবস্থান তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বকাপ ছিনিয়ে আনতে পারে, এই ধরনের প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। এবং তারা জানিয়েছেন যে যেভাবে হোক বাংলাদেশ আগামীতে এবং খুব শিগগিরই একটা ভালো শিরোপা বাংলাদেশকে উপহার দিবেন, এই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেটারদের কাছে বাংলাদেশিদের। তো এই ছিল শাহবাগ থেকে সবশেষ খবর। টিএসসিতে আছে আমাদের রিপোর্টার রনি, আমরা চলে যাচ্ছি সেখানে। কিছুক্ষণ আগের উত্তাল জনসমুদ্র এখন ফাঁকা এবং শূন্য। এই মুহূর্তে আমি রয়েছি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এখানে কিন্তু জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হয়েছে এবং এশিয়া কাপের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি হলো আজকের ম্যাচেও। 2009 সালে ফাইনালে শ্রীলঙ্কার পর, 2012 সালে পাকিস্তানের পর এবং 2016 সালে ভারতের কাছেও আমরা
পরাজয় বরণ করলাম। যদিও ম্যাশ বাহিনী কিন্তু চমৎকার খেলেছে আজকে, এবং আজকে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ ছিল ধর্মশালায় হংকংয়ের বিপক্ষে। এটা কিন্তু আইসিসির একটা সূচি ছিল। প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর আমরা কিন্তু আরব আমিরাত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে কিন্তু হারিয়েই ফাইনালে উঠেছিলাম, এবং সেখানটাতে অনেকেই কিন্তু স্বপ্ন দেখেছিল, আশা করেছিল যে বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপাটা ঘরেই রাখবে। কিন্তু এটা হয়নি, কিন্তু তারপরেও কিন্তু অপ্রাপ্তি নেই, কারণ বিশ্বকাপের আগে একটা ভালো প্রস্তুতি হলো, এবং যেটা কিনা প্রত্যেক দর্শকই কিন্তু আমাদের কাছে বলেছেন যে মাশরাফিদের দুরন্ত সূচনা ছিল, কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে ততটা প্রভাব বিস্তার করতে পারেনি। এবং প্রথম ম্যাচের মতো, অর্থাৎ ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচের মতো কিন্তু আজকেও ক্যাচ মিসের একটা মহড়া ছিল, সে সঙ্গে বাজে বোলিংকেও তারা দায়ী করেছেন। এবং সবচেয়ে বড় কথা, তারা বলছেন যে মাশরাফির দুর্দান্ত ক্যাপ্টেন্সি ছিল, যার কারণে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি। আবার কেউ কেউ বলছেন বোলিংয়ে সাকিবের সেই পারফরমেন্স তারা দেননি। তো দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে, অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে অবস্থা। যাচ্ছি সরাসরি স্টুডিওতে। আমরা বিশ্বকাপ জিততে চাই। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ, তিনি শাহবাগ এলাকা থেকে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি থেকে ওখানকার দর্শকদের খেলা দেখার এবং তাদের যে আসলে অবস্থা সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রাহিদ রনি। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি তারেক ভাইয়ের কাছে। তারেক ভাই, আসলে ম্যাচ নিয়ে তো আমরা কথা বলছিলাম, তো ম্যাচে আপনি যে কথাটা বলছিলেন যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে 10 থেকে 15টা রান যে আসলে কম হয়ে গেছে, সেই বিষয়ে যে কথাগুলো বলছিলেন, তো আপনার কাছে আসলে টসটাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই ধরনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ক্ষেত্রে? হ্যাঁ, এটা একটা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণই ছিল, আপনার সিদ্ধান্ত ছিল। বাট আসলে বৃষ্টি মিরপুরে কিন্তু আজকে অসম্ভব ভারী বৃষ্টি হয়েছে, আপনি যদি দেখেন। এবং আপনি যখন দেখবেন যে টসে যখন আমরা হেরেছি, তখন কিন্তু ধোনির সাথে সাথে কিন্তু ফিল্ডিংটা নিয়েছে। সো বল কিন্তু কিছুটা স্কিড করতেছিল, আপনি যদি উইকেটে আমরা দেখেছি, উইকেটে কিন্তু ঘাস ছিল না, ঘাস ছিল না, বাট বল কিন্তু বাউন্সটা ভালো ছিল। আপনি যদি দেখেন নেহরার বল কিন্তু, যে বলটাতে সৌম্য সরকার আউট হয়েছে, সেটা কিন্তু বলটা মিডিলে ব্যাটে হয়নি, উপরের দিকে লেগেছে। দ্যাটস মিনস বলটা স্কিড করে এসে ব্যাটের উপরে লেগেছে, এবং সৌম্যকে বলটা খেলার জন্য জায়গাও আসলে খুব একটা বেশি পাচ্ছিল না। বাট ওভারঅল আমি মনে করি যে আপনার যে জায়গাটা বললাম, যে আমাদের যে জায়গাটাতে খেলার মোমেন্টামটা আপনার আরেকটু উপরের দিকে যেতে পারতো, সেই জায়গাগুলোতে আমরা উইকেটগুলো হারিয়ে ফেলেছি। মুশফিকের রান আউট প্লাস আপনার মুশফিকের লেগ বিফোর সাকিবের আউটটা আমাদেরকে অনেকখানি আপনার, আমি বলবো যে 5-10টা রান আমাদের ওই জায়গাটাতে শর্ট হয়ে গেছে। বাট মাহমুদুল্লাহ ইনিংসের যে লেসটা তিনি টেনে লম্বা করেছেন, আমি বলবো যে এক কথায় মোটামুটি ফাইটিং স্কোর তিনি দাঁড় করিয়েছিলেন। খেলার সময় আরো যা দেখবেন, জোহানেসবার্গে দ্বিতীয় টি-20তে ওয়ার্নার ম্যাক্সওয়েল তাণ্ডবে দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারল অস্ট্রেলিয়া, সিরিজে 1-1 সমতা। এবং লিওনেল মেসির জোড়া গোলে এইবারকে 4-0 গোলে হারালো বার্সেলোনা, টানা 36 ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড কাতালানদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। তারেক ভাই, আমরা আসলে যেমনটা বলছিলাম যে টস হয়তো এক্ষেত্রে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের ব্যাটিং নিয়েও আমরা কথা বলেছি। এবার যদি একটু ভারতের ব্যাটিংটা বা ভারতের ব্যাটিং ইনিংসের দিকে যদি আসি, তাহলে আসলে মানে যে ব্যাপারটা আপনার কাছে সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট বলে মনে হয়েছে, সেই জায়গাটা আসলে কোনটা? কার্টেল ওভারগুলোতে আপনার হয় কি, আপনার ডট বলগুলো খুব ইম্পর্টেন্ট। বাট আমরা যদি আমাদের বোলিং ডিপার্টমেন্টে দেখি, আমরা কিন্তু এই ম্যাচটাতে আপনার ওইভাবে ডট বল ক্রিয়েট করতে পারিনি। বাট আর্লি উইকেট পড়লে সেই প্রেশারটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি, বিকজ ধাওয়ান অ্যান্ড বিরাট আমি মনে করি যে চমৎকার, মানে যে আমি ম্যাচের যে মোমেন্টামগুলো থাকে, এই জায়গাটাতে তাদের লম্বা পার্টনারশিপ আমাদেরকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আমি মনে করি বিরাট এক্সেলেন্ট ব্যাটিং করেছে। ধাওয়ান কিন্তু পুরো টুর্নামেন্টে রান পায়নি। আপনি যদি দেখেন, এখানে কিন্তু মেরিট অফ দ্য বল খেলেছে। তাসকিনের বলে খুব জোরে নামালেও আপনি দেখবেন যে সামান্য প্লেসিং শটগুলো আপনার বাউন্ডারি গ্যাপে কিংবা যে কোনো, দ্যাটস মিন্স এটা এক্সপেরিয়েন্স। আপনি যদি খেয়াল করেন, পুরো টি-20তে ইন্ডিয়া অনেক স্ট্রং টিম এবং তারা তাদের যোগ্য টিম হিসেবে আপনার এই টুর্নামেন্টে
ম্যাচ জিতেছে। আসলে দ্বিতীয় উইকেটে আসলে 94 রানের একটা বড় ধরনের পার্টনারশিপ যখন টি-20 হয়ে যায় তখন ম্যাচ আসলে দখলে থাকে না। তো যাই হোক, আরো একটা বিষয় আমরা দেখলাম, সেটা হচ্ছে গিয়ে আপনি ধাওয়ানের কথা বলছিলেন। ধাওয়ান কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই আসলে খুব যে বেশি ভালো খেলেছেন তাও নয়। প্রথম ম্যাচের পর তিনি ইনজুরিতেও পড়েছিলেন, সেখান থেকে পরের ম্যাচে একাদশে ছিলেন না, পরে আবার কামব্যাক করেছেন এবং শেষ ম্যাচে এসে তিনি 60 রানের একটা ভালো ইনিংস খেলেছেন। ধাওয়ানের ইনিংসটাকে কি বলবেন? না, এক কথা অসাধারণ। আপনি যদি দেখেন যে ধাওয়ান কিন্তু অনেক দিন ধরে আপনার টি-20তে কন্টিনিউয়াস রান করে যাচ্ছে, ওডিআইতে রান করে যাচ্ছে। আমি মনে করি যেটা ছিল যে প্রথম ম্যাচটাতে রান না পেলেও আপনি যদি দেখেন যে পরের ম্যাচটা যেটা বললেন যে বাইরে ছিল, বাট টিম ম্যানেজমেন্ট কিন্তু তাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন হিসাবে যে টিমটাকে তারা বিল্ড আপ করছে, আমি মনে করি এই টুর্নামেন্টে তাদের পান্ডে আপনার চমৎকারই করেছে। ইভেন জাসপ্রীত বুমরা কিন্তু আসলে নেহরার ফিরে আসা আপনি দেখেন এক কথায় অসাধারণ। ওরা ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন হিসাবে আপনার এশিয়া কাপটাকে ধরেছে। আমি যদি দেখেন এই টুর্নামেন্টে নামার আগে আপনি দেখেন মনে হয় আমার ধারণা ধোনি মনে হয় 10 বলও খেলেনি হোল টুর্নামেন্টে, বাট এখানে দেখেন 6 বলে আপনার 20 রানের একটা ক্যামিও ইনিংস খেলে ফেলল। দ্যাটস মিনস এটা একটা এক্সপিরিয়েন্স টিম, আপনার এক্সপিরিয়েন্স সাইড যারা এই টুর্নামেন্টটাকে ঠিক নিজেদের প্রিপারেশন ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে আমি মনে করি ইন্ডিয়া এই টুর্নামেন্টে চমৎকার আপনার ডমিনেট করেছে হোল টুর্নামেন্টটা। তারেক ভাই, আমি আবার একটু বাংলাদেশের প্রসঙ্গে ফিরে যেতে চাই যে এশিয়া কাপ খুব ভালোভাবেই বাংলাদেশ শেষ করেছে, চ্যাম্পিয়ন না হতে পারলেও সেটা অবশ্যই বলা যায়। দ্বিতীয়বারের মতো তারা এশিয়া কাপের রানার্স আপ হয়েছে। এই যে একটা আত্মবিশ্বাস, টি-20তে খারাপ খেলা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে এখন অবশ্যই ভারত, শ্রীলঙ্কার মতো, পাকিস্তানের মতো টিমকে তারা বিট করেছে। এই ভারত এবং পাকিস্তানের মতো টিম কি এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের যদি দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ যেতে পারে, মূল পর্বে যেতে পারে, তাহলে খেলতে হবে, তো সেখানে আসলে বাংলাদেশ এই আত্মবিশ্বাসটা কিভাবে কাজে লাগাতে পারে? অবশ্যই আপনি দেখেন এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে কিন্তু আমরা একটা লম্বা সময় নিজেদেরকে প্রিপারেশনে তৈরি করেছি। আপনি দেখেন কন্ডিশনিং ক্যাম্প হয়েছে, প্র্যাকটিস ম্যাচ হয়েছে, সব জায়গাতে আমরা খেলেছি, সিরিজ খেলেছি, সব মিলে এই টুর্নামেন্টের এগেইনস্টে হাতুড়ি সিং এর চমৎকার আমি বলবো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আপনার একটা উইনিং কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করেছে, যেটা টি-20তে আমাদের আগে ছিল না। বাট আমি মনে করি মাশরাফির তো প্রশংসা করার কিছু না, সারা বাংলাদেশ প্রশংসা করছে টিমটাকে যেভাবে সে নার্সারিং করছে। আমি মনে করি টি-20তে আমরা এখনো অতটা স্ট্রং টিম না হলেও আমরা যে জায়গাগুলোতে দুর্বল ছিলাম সেই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে আমরা স্ট্রং হচ্ছি। এশিয়াতে যদি আমরা দেখি তাহলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় কিন্তু সবসময় ডোমিনেট করেছে, বাট এখন কিন্তু পরাশক্তি হিসেবে আমরা উঠে আসছি। এই উঠে আসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো এই টুর্নামেন্ট দিয়েই হয়তো ঘরের মাঠে আমার মনে হয় মাশরাফির শেষ টি-20 ম্যাচগুলো আমরা হয়তো দেখে ফেললাম ঢাকার মাঠে। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের পরে হয়তো সে কন্টিনিউ নাও করতে পারে। এক্ষেত্রে আমাদেরকে ভবিষ্যৎ যারা আসছে, যারা পাইপলাইনে আছে, আমার মনে হয় এই টি-20 টিমটা তৈরি করতে আরও আমাদের কিছুটা সময় লাগবে। কিন্তু এই এশিয়া কাপটাতে আমরা যে আত্মবিশ্বাস, যে কনফিডেন্স লেভেলটাকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদেরকে যেহেতু একটা বাছাই পর্ব উঠাইতে হবে, সামনে ওয়ার্ল্ড কাপ, আমাদের কিন্তু প্রিপারেশনটা ওই জন্যই তৈরি করা হয়েছিল। বাট আমি মনে করি ভেরি সাকসেসফুলি আমি মনে করবো আমরা যে ডিপার্টমেন্টগুলোতে আমাদের উন্নতি জায়গাগুলো দরকার, যে মিস্টেক ছিল মিস্টেকগুলো আমরা করেছি। আপনি যদি দেখেন ব্যাটিংগুলোতে, আর ব্যাটিং জায়গাটা নিয়ে যে অনেক আপনার এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয় করা হয়েছে, আমরা সেই জায়গাগুলোতে সাকসেসফুলি আমার মনে হয় যে সাকিব এবং মুশফিক আপনি দেখেন এই জায়গাটা এখনো অ্যাডাপ্ট করে উঠতে পারেনি, কিন্তু মাহমুদুল্লাহ চমৎকার অ্যাডাপ্ট করেছে তার জায়গাতে, সাব্বির তার জায়গাটাকে অনেক বেশি পাকাপোক্ত করেছে। আমি মনে করি যেহেতু ধর্মশালায় আমরা খেলতে যাচ্ছি, একদিন পরেই কিন্তু দেখেন আপনার আমরা ধর্মশালায় যাচ্ছি, যেখানে আমাদের এখান থেকে অনেক মানে বিরূপ একটা উল্টা পরিবেশে আপনার যে ক্রিকেট খেলবো, সো প্লেয়ারদেরকেও কিছুটা রিল্যাক্স হওয়ার সুযোগ দিতে হবে। আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের অবশ্যই আমি মনে করি যে এই আত্মবিশ্বাসটা এশিয়া কাপের আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী যোগাবে আপনার বাছাই পর্বে ক্রিকেট খেলাতে। অবশ্যই তারেক ভাই, আপনার মতো বাংলাদেশের অগণিত সমর্থকদের মতো আমরাও প্রত্যাশা করি টি-20 বিশ্বকাপেও বাংলাদেশ যে ফর্মটা এশিয়া কাপ থেকে আসলে তুলে নিয়ে আসলো সেই ফর্মটাই তারা কন্টিনিউ করবে। আপনাকে এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়ে সিরিজের সমতা আনল অস্ট্রেলিয়া। জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাট করে অধিনায়ক ডু প্লেসির দুর্দান্ত ব্যাটিংয়ে 7 উইকেটে 204 রান করে প্রোটিয়ারা। জবাবে ওয়ার্নার ম্যাক্সওয়েল তাণ্ডবে 5 উইকেট হারিয়ে জয় তুলে নেয় জিরা। টস হেরে ব্যাটিংয়ের শুরুতেই ডিভিলিয়ার্সকে হারায় প্রোটিয়ারা। দ্বিতীয় উইকেটে 62 রানের জুটি গড়ে ব্যক্তিগত 44 রানে ডিকক সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের সপ্তম 50 তুলে নিয়ে রানের চাকা সচল রাখেন ফাফ ডু প্লেসিস। এরপর মিলারের ঝোড়ো গতির 33 ও ডু প্লেসিসের 79 রানের সুবাদে 204 রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। জেমস ফকনার নেন 3টি উইকেট। জবে স্কোরবোর্ডে 32 রান যোগ করতে সাজঘরে ফিরে যান ফিঞ্চ, স্মিথ ও ওয়াটসন। এরপর টি-20 ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ এবং
প্রোটিয়াদের বিপক্ষে অজিদের সর্বোচ্চ 161 রানের জুটি গড়েন ওয়ার্নার ও ম্যাক্সওয়েল। ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 50 তুলে ম্যাক্সওয়েল 75 ও 12তম 50 তুলে ওয়ার্নার 77 রানে সাজঘরে ফিরলেও জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় অজিরা। শেষ পর্যন্ত কোনো নাটকীয়তা ছাড়াই 5 উইকেটের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফকনার ও মার্শ জুটি। এবার লা লিগার খবর। স্প্যানিশ ক্লাব হিসেবে টানা অপরাজিত থাকার রেকর্ডটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেল জায়ান্ট বার্সেলোনা। স্বাগতিক এইবারকে 4-0 গোলে হারিয়ে টানা 36 ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল কাতালানরা। সেই সাথে 28 ম্যাচে 72 পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়া গেতাফে 1-1 গোলে সেভিয়া ও মালাগা 3-3 গোলে ড্র করেছে দোপির্তো লা করুনার সাথে। স্তাদিও মিউনিসিপালে ম্যাচের শুরু থেকেই স্বাগতিক এইবারের রক্ষণ ভাগের পরীক্ষা নিতে থাকেন মেসি সুয়ারেজ। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। And he will finish it off in style with MS Dhoni. ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টি বিঘ্নিত এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে 8 উইকেটে হেরে স্বপ্ন ভঙ্গ মাশরাফির দলের। বিফলে গেল মাহমুদুল্লাহর বিরচিত ব্যাটিং। ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি হাতে তুলল ভারত। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।